রাতুলের এই বিশ্বাসঘাতকতা কোনো মতেই রেওয়াত করবে না এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এই চিঠি পড়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন রাগে ক্ষোভে ফুঁসে ওঠে এবং বলতে থাকে যে এটাই যদি করার হতো তাহলে ও আগে কেন বললো না। ওকে আমি কি গলায় দড়ি দিয়ে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ও কুসুমকে বিয়ে করতে চাই কিনা? আমি ওকে সিম্পলি জিজ্ঞেস করেছিলাম এবং ও নিজে থেকেই আমার এই প্রস্তাবে রাজি হয়েছিল। এর মধ্যে তো কোনো রকম কোনো ওর উপরে জোর খাটানো হয়নি। তার সত্ত্বেও ও এত বড় একটা সর্বনাশ কুসুমের কেন করলো? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন মাথায় হাত দিয়ে কাঁদতে বসে এবং বলতে থাকে যে কথা মা, আপনি তো ভরসা করে রাতুলকে আমার মেয়ের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন এবং রাতুল বাবা তো বেশ হাসিমুখে এবং খুশিই ছিল এই বিয়েটাকে নিয়ে। এর মাঝখানে এমন কি হয়ে গেল? অন্যদিকে দেবলীনা যখন বিয়ের আসরে বলতে থাকে চিৎকার করে যে আন্টি আই এম ড্যাম শিওর এই মেয়েটা হয়তো বা কিছু একটা চক্রান্ত করে রাতুলকে এখান থেকে ভাগানোর চেষ্টা করেছে এবং রাতুলকে কিছু একটা উল্টোপাল্টা বলেছে এবং তার জেরেই রীতিমতো রাতুল বিয়ের আসর থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এই মেয়েটাকে বরঞ্চ চার্জ করে সব সত্যটা বেরিয়ে আসবে। আন্টি আমি তোমাকে বলছি হয়তো রাতুলকে তুমি দোষারোপ করো না। অন্যদিকে রানী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা দেবলীনা, তুমি ঠিক কী পাও কুসুমকে অপমান করে? বলো তো, যেখানে কিনা কুসুমের যদি কোনো রকম কোনো এই বিয়ে নিয়ে অভিযোগ বা আপত্তি থাকতো তাহলে তো নিশ্চয়ই কুসুম কোণে সেজে গুজে এরকম ছাদনাতলায় এসে রাতুলের জন্য অপেক্ষা করতো না, তাই না? এখানে রাতুল পালিয়েছে, তার মানে অবশ্যই রাতুল তো এখানে চিঠিতেও স্পষ্ট করে লিখে গিয়েছে যে ও কোনো মতে এখন কুসুমকে নিজের যোগ্য বলে মনে করে না, তার জন্য ওর পক্ষে কোনো মতে বিয়েটা করা সম্ভব না। তাহলে এখানে মূলত দোষী রাতুল, কিন্তু এর জন্য রাতুলকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং রাতুলকে যে কোনো মূল্যে হোক না কেন আমি ইন্সপেক্টরকে বলে ওকে হাত করা পড়াবই, কারণ ও একটা মেয়ের সঙ্গে প্রতারণা করেছে, একটা মেয়েকে ঠকিয়েছে, তাও আবার বিয়ের আসরে। এর জন্য তো ওকে ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতে রেওয়াত করবে না। অন্যদিকে শঙ্কর যখন বলতে থাকে যে এবার যে কর্তামা আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হলো, এবার আমার এই লগ্নভ্রষ্টা মেয়েকে নিয়ে আমি কোথায় যাবো বলুন তো? এই সমাজে তো লগ্নভ্রষ্টা মেয়েদের কোনো রকম কোনো জায়গা হয় না, লোকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মেয়েটা কে নিয়ে হাসি ঠাট্টা করবে এবং বাবা হিসেবে আমি আগেও একটা ভুল করে আমার মেয়েকে রীতিমতো চরিত্রহীনের তালিকায় পৌঁছে দিয়েছি। এবার তো আজকে যা কিছু হলো এর পরবর্তীতে কোনো ভালো সম্বন্ধ ও ভবিষ্যতে ওর জন্য আসবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। এবার আমি কী করবো বলুন তো? এবার তো আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রকম কোনো উপায় থাকবে না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে ধন্যবাদ রাতুল সাহেব, আপনি ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিধায় আজকে হয়তো বা এরকম একটা অঘটন ঘটে যাওয়ার হাত থেকে অল্পের জন্য রেহাই পেয়েছি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি যাতে আপনার জীবনে আপনার জীবনসঙ্গী হিসেবে খুব ভালো একজন মানুষ পান এবং আমার থেকেও দ্বিগুণ পরিমাণে সে যাতে আপনাকে ভালোবাসে, এতটুকু অন্তত আমি ঈশ্বরের কাছে আপনার জন্য রোজ প্রার্থনা করব। অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এত সমস্ত কিছু ঘটে গেল এই মেয়েটার সঙ্গে, অথচ এই মেয়েটার আর চোখে মুখে একটা চিন্তার ভাঁজটুকু অব্দি নেই, তাহলে তুমি বুঝতে পারছো না যে মূলত দোষী আসলে এই মেয়েটা? একে বরঞ্চ জিজ্ঞেস করো না তুমি। ঠিক সেই মুহূর্তে কুসুমকে নিয়ে যখন কিনা শঙ্কর চিৎকার চেঁচামেচি করে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে বাবা তুমি এরকম করে কাজ জোগানো বলো তো আমার কিচ্ছু হবে না। বেশি থেকে বেশি আমরা যদি এখানে না টিকতে পারি তাহলে আমরা মালদা চলে যাবো, সেই আগের মতন করে আমরা জীবনযাপন করবো, কিন্তু তার শর্ত বাবা তুমি আমার জন্য নিজের মাথা নত করে এরকম করে অঝরের চোখের জল ফেলবে না, এটা আমি কোনোভাবেই সহ্য করবো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।